ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। ইঙ্গিত এসেছে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশন পদত্যাগ করতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। কী কারণে, কেন এই পদত্যাগ তা তুলে ধরতে ডাকা হয়েছে সংবাদ সম্মেলন। দায়িত্ব গ্রহণের 2 বছরের মধ্যে কমিশনের এই পদত্যাগ পট পরিবর্তনের কারণেই তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক দলগুলো কমিশনের সংস্কার সবার আগে চাইলেও 1 মাস হতে চলেছে, অথচ এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। নিকট ভবিষ্যতে নির্বাচনের চিন্তা নাই বলেই কি কমিশন নিয়ে ভাবছে না সরকার? কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ছিল অভিযোগ, কেমন কমিশন গঠন করলে সবার জন্যই গ্রহণযোগ্য হবে। অন্যদিকে প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ওই দিন ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর নতুন বাংলাদেশ গড়তে প্রশাসন পরিচালনায় অতীতের গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা ভাবনায় সংস্কার আনতে বুধবার সচিবদের সৃজনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের এমন কর্মতৎপরতার মধ্যে বিএনপিও তাদের নেতাকর্মীদের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে আস্থা ও ভালোবাসা অর্জনের নির্দেশ দিয়েছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সফলতার পথ অনেক দীর্ঘ, এখনই আত্মতুষ্টি নয়, বিজয় অনেক দূরে। নতুন বাংলাদেশ গড়তে এখন আসলে করণীয় কি? এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কি ভাবছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আলোচনাটা একটু করতেই চাই। আগামীকাল আসলে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশন কি বক্তব্য রাখবে জাতির সামনে সেটি এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। তবে আমরা যেটা বলছি যে ধারণা করা হচ্ছে তারা পদত্যাগ করবেন, কিন্তু এখনই পদত্যাগ করার পর নতুন নির্বাচন কমিশন তৈরি করতে কতদিন হবে, কি লাগবে, সকল কিছু নিয়ে কিন্তু আবার নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা আলোচনাটাতে যেতে চাই, শুরু করতে চাই সেটি নিয়ে। আমাদের সাথে আছেন আনিকা তাহসিনা, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। সকল কিছুতেই মোটামুটি আপনাদের একটা মোটামুটি না ভালোই স্পষ্ট ধারণা যে কোথা থেকে কি করতে চান আপনারা। এবং রাজনৈতিক দলগুলোর আসলে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের লক্ষ্য ছিল যে নির্বাচন পর্যন্ত যাওয়া এবং সেই প্রেক্ষিতে সকল সংস্কারের দিকে ধাপে ধাপে যাওয়া, কিন্তু অনেক ধরনের সংস্কারের মধ্যে আমরা নির্বাচন কমিশনের দিকে হাত দিতে দেখিনি এখনো পর্যন্ত। এর মধ্যেই খবর আসলো যে তারা এখন আসলে কি হবে, তারা যদি আগামীকাল পদত্যাগ করে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা শূন্য হবে কিনা? প্রথমত আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সম্পূর্ণ প্রশাসনিক, আমি ছাত্রদের প্রতিনিধি, কাল কি হবে সেটি জানা আমার পক্ষে সম্ভব না। তবে আমি আমাদের পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া জানাতে পারি। প্রথমত, যে নির্বাচন কমিশন ছিল সেটি কি আদৌ নিরপেক্ষ ছিল? নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের যে কাজ, তাদের যে ভিত্তি সেটি তো নড়বড়ে ছিল এবং তাদের আসলে মূল্যবোধের জায়গাটিও প্রচণ্ড অস্পষ্ট ছিল। সো নির্বাচন কমিশনে হাত দেওয়ার কাজটি আসলে এই মুহূর্তে খুবই জরুরি এবং অন্তর্বর্তীকালীন সরকার সঠিক জায়গায় তাদের কাজ পরিচালনা করছে। এখন বাকি কি হবে সেটি আমরা বলতে পারছি না, তবে আমরা আমাদের চাওয়া পাওয়া তাদেরকে জানাতে পারি যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন একটি স্বাধীন বাংলাদেশের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটি দাবি এই মুহূর্তে। এবং আমরা এত কষ্ট করে যে বিপ্লব করলাম এবং এত রক্ত দিয়ে গেলাম, আমরা নিশ্চয়ই আরেকটি স্বৈরাচার চাই না এবং আমাদের গণতন্ত্রের ফাঁসি আমরা নিশ্চয়ই চাই না। সো ওই জায়গা থেকে নির্বাচন কমিশন সংস্কারের জন্য এবং নির্বাচন কমিশনারদের ভুল ত্রুটি শুধরে তাদেরকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যা যা করণীয়, আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের তাই করা উচিত এবং জনগণের জন্য সেটি প্রয়োজন। এখন নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক, এটা সব রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষজন আপনারা সবার একমত এক থাকবে, কিন্তু সবসময় বলা হয় যে নির্বাচন প্রক্রিয়া গঠনের প্রক্রিয়াটা আমাদের এখানে স্পষ্ট নয় যে কেমন করে করা হবে। এক এক রাজনৈতিক দল এক এক রকম করে তারা গঠন করেছে। আগের সরকার সার্চ কমিটি গঠনের নামে একটা গঠন করেছিল, তারপর নিজেরাই নিজেদের জানতেন এবং নিজেরাই করতেন। এবং আমাদের পক্ষে আসলে কখনোই জানা সম্ভব হতো না যে কারা আসছেন, যেদিন আসতেন সেদিন শুধু জানতাম। এত গোপনীয় ঘটনা। আপনার কি মনে হয় যে বিষয়টা আসলে গোপন রাখার বিষয়?
বিষয়টা আসলে দুই ধরনের। যদি প্রশাসনিক প্রয়োজনে সেটি গোপন রাখা হয় সেটি তো আমাদের কাছে বোধগম্য হবে এবং আমরা সেই জায়গায় প্রশ্ন তুলব না, সাধারণত যে জায়গায় আসলে প্রশ্ন তোলার মতো না। তবে গোপনীয় রাখার কারণটি যেহেতু আমাদের কাছে স্পষ্ট এবং আগের ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারছি যে এই গোপনীয়তার আসলে পেছনের রহস্যটা কি, সেই জায়গায় আসলে এটা একদমই কাম্য না। এবং এই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভেতরে নিয়ে আসা উচিত এবং আমার মনে হয় বিভিন্ন জায়গার স্টেক হোল্ডারদের পার্টিসিপেশনও এখানে জরুরি এবং সমাজের বিভিন্ন স্তরের ছাত্র, শ্রমিক কিংবা নারী তাদের মতামতের ভিত্তিতে এমন একটি প্রক্রিয়া এখন নির্বাচন কমিশন গঠন করা জরুরি যে উপায়ে আসলে আমাদের সকলের দাবি দেওয়া তাদের কাছে স্পষ্ট হয়ে আমাদের মাধ্যমেই সেটি আবার ব্যক্ত হতে পারে। অনেক ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে আছেন, সভাপতি নাগরিক ঐক্য। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই প্রশ্নটা দিয়ে আসলে শুরু করি যে সকল হঠাৎ করেই সব কিছু হয়ে যাওয়াতে একটা সাংবিধানিক শূন্যতা এখানে তৈরি হওয়ার আশঙ্কা আপনি দেখেন কিনা, নির্বাচন কমিশন যদি আগামীকাল পদত্যাগ করে? সাংবিধানিক শূন্যতা হওয়ার তো কোনো কারণ নেই। ইনফ্যাক্ট ইলেকশন কমিশন তো নাই এখন, যেটা আছে। হ্যাঁ, ঠিক আছে, এই সরকার পতনের পরে তারা 3টা দলকে কি বলা যায় যে নিবন্ধন দিয়েছে, সেগুলো খুবই লিগ্যাল ছিল, বিকজ ওগুলো আগেই পাওয়ার ছিল। এখন তারা এটাকে ওকে করেছে, তার বাইরে ইলেকশন কমিশন কিছু করেনি। তো ধরেন কালকে যদি পদত্যাগ করে, আমি জানি না, আমরাও জানি না, হ্যাঁ, তো পদত্যাগ যদি করেই তো 2-3 দিন যদি লাগলো, যে সময়টা লাগলো ওই সময় একদম নির্বাচন প্রক্রিয়া কোনো ব্যাহত হবার বিষয়টাই। তারপরে যারা আসবেন তারা যদি ঠিক মতো আসেন, ঠিক মতো গঠন করা যায়, তাহলে তারা আমরা যে নির্বাচন প্রক্রিয়ার জন্য লড়াই করছি এতদিন ধরে, সেরকম একটা নির্বাচন উপহার দিতে পারবেন। তবে আমি এখানে একটা কথা বলি, মানে আমাদের দেশে কী হয়েছে জানেন, নির্বাচন কমিশনের সংস্কার মানে শুধু নির্বাচন কমিশন বদলে নতুন একটা কমিশন বললাম। কিন্তু এই কথা বহুবার আলোচনা হয়েছে যে ইনফ্যাক্ট ইলেকশন করে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এবং গত নির্বাচন বিশেষ করে যে রাতে ডাকাতি হলো, তার আগে ভোট স্টাফিং হলো, এগুলো ম্যাক্সিমাম পুলিশ করেছে। পুলিশ ব্যবস্থার বড় সংস্কার না করে ইলেকশন কমিশনে আপনি 5 জন সদস্য বদলে দিলে, এটা ইসি নতুন করে দিয়ে খুব ভালো মানুষ ইত্যাদি। মানে গতবার যদি আপনি বললেন গোপনীয়তার কথা, কিন্তু গতবার তো সার্চ কমিটি বলেছিল, প্রস্তাব করতে বলা ছিল, কাদের কাদের নাম প্রস্তাব করছে সেটা বলা হয়েছে, কিন্তু তারপরে চুজ করবার ব্যাপারে আমি আমার মতো করছি, সেইটা তো সবার মানে ইচ্ছার প্রতিফলন ছিল না। ওইটা একটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইলেকশন যদি ফেয়ার করতে হয় তাহলে পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই কমিটেড টু দ্যাট হতে হবে, তাছাড়া এই সংস্কার কমিশনে কোনো মানে হবে না। তার মানে যদি নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, অনেক ভালো শক্ত নিরপেক্ষ মানুষ দ্বারা করা হয়, কিন্তু যদি প্রশাসন কাজ না করে ঠিকমতো, তার মানে নির্বাচন কমিশনও সেখানে ভালোভাবে করতে পারবে না বলে আপনি মনে করেন? তাদের কোনো অথরিটি নেই সেখানে, বিকজ এখানে ধরেন রিটার্নিং অফিসার ডিসি বা ধরেন ইয়ার অফিসার থানাতে যারা থাকে ইউনো, এখান থেকে এনারাই নির্বাচন মানে নির্দেশ দেবেন তাই হবে এরকম না। এমনকি তারা প্রয়োজন মনে করছে যে এখন আর্মি আসা দরকার, আর্মি আসলো না, তাই বা কী করতে পারে? নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমরা দেখলাম না। এই কারণেই আমি বলছি যে এই 5-6 মেম্বারদের রিকনস্ট্রাকশনটাই কোনো সংস্কার নয়, পুরা ব্যবস্থাটা সংস্কার করতে, তার মানে নির্বাচন ব্যবস্থাটাই সংস্কার করতে হবে আপনাকে, তাছাড়া এটা একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এইটা আসলে কিভাবে করা সম্ভব? তার মানে তো ব্যাপ্তি অনেক বড়, যে শুধু এটা করলেই হবে না, অনেক কিছু নিয়ে একসাথে তার মানে সামনে এগোতে হবে। এবং আগামীকাল আসলে 1 মাস পূর্ণ হতে যাচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, এবং যে পরিস্থিতিতে পালিয়েছেন তারপরে এই 1 মাসের মধ্যে যত সংস্কারের কথা আপনারা বলছেন নির্বাচন কমিশন সহ, সেই সংস্কারগুলি কেমন করে দ্রুত সময়ে করা সম্ভব, বা কেমন করে আপনাদের নিয়ে করবে না কি করবে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনার জায়গা আছে। আমি একটু শুনতে চাই, আব্দুল সালাম আমাদের সাথে আসছেন, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তাকে নিয়েই বরং আমরা একটু যুক্ত হচ্ছি বিরতির পর। আমন্ত্রণ আরও একবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনায় আছি নতুন বাংলাদেশ গড়তে করণীয় কি, এই শিরোনামে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, এবং এর আগের থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদুর রহমান মান্না এবং আনিকা তাহসিন। আমরা একটু আব্দুল সালামের সাথে কথা বলে আবার ফিরবো আমাদের বাকি অতিথির কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যাম ট্যাম ঢেলে। এবং আমরা এর মধ্যে যে আলোচনাটা করছিলাম সেটি হচ্ছে নির্বাচন কমিশন যদি আগামীকাল পদত্যাগের মতো একটা ঘোষণা দেয়, তাহলে যে অবস্থাটা তৈরি হবে সেটা নিয়ে আলোচনার পাশাপাশি যে শুধু নির্বাচন কমিশন সংস্কার করে বা ভালো মানুষ বসিয়ে আসলে একটা সুষ্ঠু নির্বাচন বা দেশ করার কাজে করা যাবে না যদি পুরোটা সংস্কার না হয়। আপনার মতামত এটা দিয়ে শুরু করি।
আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে সহ-আলোচক বিজ্ঞ মান্না ভাই আছে, ওনাকে ধন্যবাদ। আমার ছোট বোন, তাকেও ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শুনেন, এর আগে আপনার এখানেও বলছি আমি যে সংস্কার তো একটা চলমান, আর এটা আপনি 3 মাস বলেন, 6 মাস বলেন বা 2 বছর বলেন, এর মধ্যে যে সব কিছুই সংস্কার করে একে তারা গ্যারান্টি দিতে পারবে না যে সব কিছু ঠিক করে আমি গেলাম। এখানে প্রথমত যেটা হলো যে মনে করেন যে আমরা সবসময় যেটা বলে আসছিলাম যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার, তো সেটা তো আছে। আর আরেকটা হলো যে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন তো আরও আগেই রিজাইন করা উচিত ছিল, আরও আগেই করা উচিত ছিল। তারা কেন করে না? এবং শুধু রিজাইন না, তাদের তো তারা যে সমস্ত অপকর্ম করছে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। আর এটা হলো যে নির্বাচন কবে হবে, কি হবে, কতদিন সময় লাগবে, সেটা তো বারবারই যেটা বলতেছি যে তারা কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের যে কী কী ইমিডিয়েট সংস্কার করা দরকার সেই বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করা উচিত। যে এই নির্বাচনটাকে নিরপেক্ষ করতে হলে আমার প্রশাসনটাকে এইভাবে সাজাইতে হবে, আমার পুলিশকে এইভাবে নিয়ে আসতে হবে, আমার আদার্স কিছু টাস্ক আছে সেগুলোকে আমাদের এইভাবে করতে হবে। অর্থাৎ এগুলোকে একটা ক্লিয়ার কাট শুরু করেছে না প্রশাসন, পুলিশ নিশ্চয়ই শুরু করা উচিত, কারণ এক মাসের মধ্যে কি সেটার একটু দেখছেন না, সময় করতেছে তো তারা প্রশাসনকে করতেছে না, তারা প্রশাসন তো যে যে জায়গায় দরকার সে জায়গায় করতেছে। এবং তাদের মূল কাজটাই তো হলো যতই সংস্কার করুক তাদের মূল কাজটাই কিন্তু নির্বাচনটা করা। একটা নির্বাচন করে একটা মানে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা ভোটের মাধ্যমে যারা আসবে তাদেরকে ক্ষমতাটা বুঝায় দেওয়া। এবং তার মধ্যে এই না যে তড়িঘড়ি করে খালি একটা নির্বাচন করে দিলাম, আবার সেটাও না। এটার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে যাতে একটা আসে যে আবার কোনোভাবেই একটা নির্বাচনের পরে আবার যাতে এরকম স্বৈরাচার পরিণত না হয়, পরবর্তী পর্যায়ে যে গভর্নমেন্টটা আসবে তাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, কীভাবে গভর্নমেন্টকে জবাবদিহিতায় নিয়ে আসা যায় সেটার জন্য কী সংস্কার করা দরকার। তারপরে আপনার 5 বছর অন্তত নির্বাচনটা হবে নিরপেক্ষ সরকার অধীনে, তাহলে কেয়ারটেকারের বিলটা সেখানে দরকার। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসতে হবে। তারপরে যেটা বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার অলরেডি বলা হয়েছে যে আমরা চাই কোনো ব্যক্তি 2 বারের বেশি যাতে প্রধানমন্ত্রী সরকার প্রধান নির্বাচিত না হয়। এই বিষয় অর্থাৎ ফান্ডামেন্টাল যে বিষয় কিছুগুলো আছে যেটা করলে যে কোনোভাবে এই সরকারটা স্বৈরাচারে রূপান্তরিত হওয়ার সুযোগ থাকবে না, সেই পদগুলোকে আমরা ক্রিয়েট করা, এবং যেগুলো আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে সংবিধানকে কাটাছেঁড়া করছে সেইগুলোকে কিভাবে আমরা রিপেয়ার করতে পারি সেগুলো নিয়ে আসা। অর্থাৎ স্পেসিফিক এখন গভর্নমেন্টের উচিত যে একটা স্পেশাল একটা নির্বাচনকে টার্গেট করে তারা কতদিন সময় এবং কী কী সংস্কার করা দরকার সেটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করা দরকার। আর এর বাইরে কোনো অবস্থাতেই যাতে দুর্নীতিবাজ যারা আছে, কালো টাকার মালিক যারা আছে, তারা যাতে নির্বাচনে সেভাবে না আসতে পারে, এবং আবার এই সংসদটা যাতে অন্তত ব্যবসায়ীদের ক্লাবে রূপান্তরিত না হয়। বা ওই সেটা তো রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে। না, রাজনৈতিক দলগুলো চাইলেও পারবে না। অর্থাৎ এই ধরনের মানে সেখানে একটা থাকতে হবে, বিধান থাকতে হবে। অর্থাৎ আপনাকে যদি সেই বিধানগুলো থাকে রাজনৈতিক দলগুলো তো ইচ্ছা করলেও পারবে না। আর আরেকটা হলো যে বিধান যদি না মানি, আমরা কনস্টিটিউশনে আছে যে বিধান না মানলে কি হবে, কিন্তু প্রধানমন্ত্রী তো বিধান মানে নাই, মন্ত্রীরা তো বিধান মানে নাই, সংবিধান লঙ্ঘন করছে প্রতিটা পদে, তাহলে তাদের তো সেই সময় বিচারের আওতায় অর্থাৎ জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায় নাই। তাই কাজে প্রথমত হলো যে 5 বছর অন্তর একটা নির্বাচন হবে, এবং এই নির্বাচনটাই যখন কনফার্ম আমি করতে পারবো যে সেটা কেয়ারটেকার অধীনে হবে, তখন কিন্তু জবাবদিহিতা অনেকটা চলে আসবে সেই দলের। তখন কিন্তু এই যে লুটতরাজ বলেন, ইচ্ছা মাফিক যেটা হলো ওইটাই করলাম, চালের দাম বাড়ায় দিলাম, বিদ্যুতের দাম, তখন কিন্তু ওইটা চিন্তা করবে না যে না, পাবলিকের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। প্লাস আইনের শাসন, অর্থাৎ আইনের শাসনটা যদি আমি এস্টাবলিশ করতে পারি তাহলে দেখবেন যে অনেক কিছু কমে যাবে। কারণ এই বিষয়গুলো ইমিডিয়েট করে তাদেরকে নাহলে আবার বেশি দিন গেলে এখানে হাজারো সমস্যা আছে। এই হাজারো সমস্যা তো আজকে মনে করে সব সমস্যাকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সমাধান করতে পারবে, তার নিজের মাথায়ও নেওয়া উচিত না, এবং জাতিরও মনে করি যে তাদের সব কিছু তাদের ঘাড়ে চাপায় দেওয়া উচিত না।
মাহমুদুর রহমান মান্না, যে কথাটি আসলে বিএনপি এই কদিন যাবৎ আলোচনাতে যা বুঝলাম যে তারা একেবারেই সরাসরি কিছু সংস্কারের প্রাথমিক ধাপে উঠে যে তারপরে তারা একটা নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন, বাকি সংস্কারের পুরোটাই তারা করবেন ধীরে সুস্থে, কারণ এটা লম্বা প্রক্রিয়ার জায়গা। এবং এই ব্যাপারে সবাই একমত যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার থাকবে একটা, তার অধীনেই সবসময় নির্বাচন হবে, সেই সংস্কারটা যেন যায়। আওয়ামী লীগ সরকার যেটা সবসময়ের জন্য বলতো যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার আসলে রাজনৈতিক দলগুলো ক্ষতি হয়, তাদের ভাষ্য সেটা ছিল। এবং এই সরকার আসার পরেও আমরা দেখছি যে আওয়ামী লীগ যত অন্যায় করেছে সব কিছু তারা এমনিতেই প্রাপ্য ছিল তাদের শাস্তি, কিন্তু যে মামলাগুলি হচ্ছে আবার একটা নতুন ধারা তৈরি হবে কিনা যে আসলেই তত্ত্বাবধায়ক সরকার ওই সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটা প্রক্রিয়ায় চলে যায়, এমন কোনো অভিযোগ ওঠার ইয়ে আছে কিনা? আমার কাছে প্রথমত মনে হয় যে সংস্কার সম্পর্কে ধারণাটা স্পষ্ট নেই আমাদের। প্রথম কথা হচ্ছে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া, যতক্ষণ স্টেট আছে এই সংস্কার প্রতিনিয়ত করতে হবে আপনার। কোনো সময় আপনি বলতে পারবেন না সংস্কার কমপ্লিট আর লাগবে না, তো তাহলে আপনি যদি বলেন যে সংস্কার কমপ্লিট করে আমি তারপর ইলেকশন দেবো, এটা কিন্তু কোনো কথা নয়। বর্তমান মুহূর্তের জন্য আপনাকে বলতে হবে কি যে আপনি সংস্কারটা কত দূর করবেন, কিভাবে করবেন। তো আমাদের এই যে আন্দোলনটা শুরু হয়েছে কেন? গণতন্ত্র নাই, নির্বাচন প্রক্রিয়াটা ধ্বংস হয়েছে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, একটা মানবিক রাষ্ট্র চাই, একটা কল্যাণ রাষ্ট্র চাই। এই শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তারা যেটা বলছে নতুন বাংলাদেশ করতে চাই, তার মানে হলো পুরনো যে সমস্ত অব্যবস্থা ছিল, অন্যায় ইয়ে ছিল, এগুলো সব দূর করতে হবে। তার জন্যে আপনাকে নির্বাচন ঠিক করতে হবে, এবং নির্বাচন সঠিকভাবে দেওয়া যেটা গ্রহণযোগ্য হয় সেটা হলো এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক টাস্ক। প্রথম দেখেন কথাটা না এক লাইনে বলে ফেললে মানে কত সহজ, কিন্তু ইলেকশন করবার জন্য আপনি এই যে একটু আগে আমরা আলাপ করলাম ইলেকশন কমিশন ঠিক করতে হবে, এবং সেই প্রসঙ্গ দিয়ে বললাম ইলেকশন কমিশন 6 জনের একটা কমিটি বাতিল হয়। এটা সারা দেশে জালের মতো বিছাচ্ছে, একদম লোয়েস্ট সেন্টার পর্যন্ত যাতে জিনিসটা প্রপারলি হয়। তার মানে আপনার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এটা পুরো সংস্কার করতে হবে। আমি জানি না আপনার মনে আছে কিনা বা আপনাদের ইয়ে নাও থাকতে পারে, পুলিশ প্রশাসনের সংস্কার করবার ব্যাপারে পুলিশের মধ্যে অনেকগুলো সেমিনার একটা বড় তারা প্রিপেয়ার করেছিলেন। এই করলে একটা জনবান্ধব পুলিশ হতে পারে, সেটা এখন কই আছে কেউ খুঁজেও পাবে না। তাহলে এই পুলিশ প্রশাসনের সংস্কার করাটা কত সময়ের ব্যাপার? যে ধাক্কাটা পুলিশ খেয়েছে এরপরেও কি আসলে তারা জনগণের বিপক্ষে কোনোদিন দাঁড়াবে কোনো জনমে? না, ওইটা আপনি বলতে পারেন না। তলে তলে ঘুষ দিচ্ছেন আপনি কি জানেন নাকি? তাই নিতেই তো পারে। আপনি মামলা দিতে গেছেন, গিয়ে দেখছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসে চায় এদিকে আসো, কী ব্যাপার, পরে পুলিশকে গিয়ে বললে ও মামলা নিচ্ছে। যদিও এখন তো পুলিশ কোনো মামলাই নেয় না, কোথায় তদন্ত যায় না, সব গিয়ে কোর্টে করছে যারা যারাই মামলা করছে। তার মানে পুলিশ শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে। গভর্নমেন্টের সাকসেস আছে যে যারা ভয় পালিয়ে গেছিলো তাদেরকে ফিরিয়ে এনে বসিয়েছে, কিন্তু তারা ফাংশনাল না এখন পর্যন্ত। এই কাজটা কত দূর? যখন এরকম হয় না, কেউ বলে যে আচ্ছা এই কি কতদূর সংস্কার করবে সেটা সরকার বলুক। আমি তো সরকার বলতে পারবো আপনারা কতদূর চান, সেইটা বলেন। তো এইটা একটা মিথস্ক্রিয়া, অর্থাৎ আপনিও বলবেন আমার আকাঙ্ক্ষা এত দূর, সরকারও বলবে আমি এত দূর পারি, না হলে পারছি না। এই যে আব্দুল সালাম যখন বলছেন তখন বললেন না কতগুলো প্রপোজিশন, কি বলছেন কেয়ারটেকার পার্মানেন্ট করতে হবে একটা, আবার বলছেন যে বাইক্যামেরাল লেজিসলেচার করতে হবে, তারপরে বলেছেন থাকতে পারবে না। সবগুলো হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তো আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষমতা তাদের দিচ্ছেন, দেখেন তাদের সেইং দিয়ে কিন্তু তারা দিচ্ছে। তখন আমি বলছি আপনি ইয়ে করেন, কি বলে সংখ্যানুপাতিক ভোট করেন, উইনার টেক্স অল, সেটাতে কোনো ভোট হলো না। আমি 51% পেয়েছি, আপনি 49 পেয়েছেন, আপনার কিচ্ছু নেই। আমি 51 পেয়ে 41-এর উপরে যেরকম যথেচ্ছ অত্যাচার করতে পারি। সারা পৃথিবীতেই এখন এটা হয়েছে যারা প্রপোর্শনের ভোট হবে এবং প্রপোর্শনের সিট হবে, প্রপোর্শনের ইভেন ক্যাবিনেটে মন্ত্রীও থাকবে, এটা তারা আবার রাজি হবেন না। আবার এই যে আপনার 17টা দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সেই 17টা দল মিলে 2000 প্রস্তাব দিয়েছে। তার মধ্যে কনস্টিটিউশন বদলাবার কথা হয়েছে, নতুন করে জাতীয় সঙ্গীত বদলাবার কথা বলা হচ্ছে, এমন এমন হাসছে যারা আগে স্বাধীনতার আগে আমরা কল্পনাই করতে পারি সেই বিষয়গুলো আসছে। এগুলো নিষ্পত্তি করবে কি? মনে করেন 40টা দল 40টা প্রপোজাল দিয়েছে। এখন তো স্টিয়ারিংয়ে আছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কি প্রেরোগেটিভ আছে, অথবা এই গভর্নমেন্টের কি এক্সট্রা পাওয়ার আছে যে তারা যেটা বলবে সেটাই হবে? একটা হতে পারে, আমি মনে করি সংস্কার এত দূর করা দরকার, সবার সাথে আলোচনা করতে হবে ব্যাপক ভিত্তিক, কারণ আপনি ডেমোক্রেসি করতে চান এবং বলছেন যে একটা অন্তর্ভুক্তমূলক
রাষ্ট্র বা সমাজ নির্মাণ করবেন। তার মানে সবাইকেই আপনি ডাকবেন, ইভেন আওয়ামী লীগ যদি আপনি অন্তর্ভুক্তিমূলক এরকম করে বলেন। মানে আমি এই কথা বলতে এটা প্রপোজ করছি না, কিন্তু মিনিংটা কী দাঁড়ায়? আপনি জাতীয় পার্টিকে ডেকেছেন, তার সাথে বৈঠক টুইটক করছে, আবার অনেকে আছে যে জাতীয় পার্টির মতোই ভূমিকা পালন করছে বা তার কম, তারা এখানে নাই। এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। সেরকম করে বিষয়টা দাঁড়াবে, একদম ডায়াগোনালি অপোজিট অনেক করে প্রপোজাল আসবে, সেগুলোকে মিলিয়ে কোনো একটা জায়গায় নিয়ে আসা, এটাই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কাজ, যাতে একটা ন্যাশনাল কনসেনসাস হয়, তার ভিত্তিতে ভোট হয়, সেই ভোটে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট করবে। এখন যদি কেউ আপনি বলেন ভাই এরকম 3 জোটের রূপরেখার কথা রেখেছিল, কেউ করেনি, পলিটিক্যাল পার্টিগুলো করে না, ওদের দিয়েই করাবো, ওইটার মধ্যেও যুক্তি আছে। কারণ অতীতে পলিটিক্যাল পার্টি কাজগুলো আসলে করে তো নি, এখন এদের দিয়ে যদি করানো যায়, যেমন আমাকে যদি বলেন, আমি মনে করি এদের দিয়ে করি না, আমি ভালো কনসেনসাস করে করিয়ে নেই, মানে 2 টার্মে বেশি থাকবে যে সমস্ত যা যা দাবি দেওয়া আছে তাদের দিয়ে সেটা, মানে যা যা দাবি বলছি আমি, সে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ইভেন আপনার তো অর্থনীতির ক্ষেত্রে তো পরিবর্তন আনতে হবে। আমি 10 কোটি টাকা না, লক্ষ কোটি না ভোটে নামবো, আপনার তো টাকাই নেই, আপনি কীভাবে ভোট করবেন? আপনি সৎ ভোট চান, এই ভোটও তো হবে না। এই জায়গাতেও আপনার একটা চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। তার মানে যদিও বলছি সংস্কার তাড়াতাড়ি করে, বাট হিউজ টাস্ক, অনেক। এবং সবাই যে আপনি বললেন 40টা দল যে 40 রকম দাবি করছে, তার মানে কয়টা রাখবে এবং কেমন করে সরকার সেটা নির্ধারণ করবে যে আমরা এটা কি করব। আমরা এর কাছে জানতেই চাই, ওরা আসলে ছাত্র অবস্থায় যা কিছু বলতে চায় স্পষ্ট করেই বলতে চায়, দাবি দেওয়া প্রচুর, এবং আপনারা চান একটা সুন্দর দেশ হোক এবং যেটার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এই দেশটা রাজনৈতিক দলগুলোই দিন শেষে সামলাবে, এটাই অবস্থা। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে এখন, মানে আপনাদের তরফ থেকে কি মনে হচ্ছে, আমার কি অগ্রাধিকার, তাদের অগ্রাধিকার আমরা শুনেছি, আপনারা কি করতে চান? প্রথমত দেশটি রাজনৈতিক দলগুলো চালাবে না, দেশ চালাবে সরকার, এবং সরকার এবং রাজনৈতিক দল দুটি সম্পূর্ণ পৃথক ধারণা। একটি রাজনৈতিক দল যখন সরকারের আসনে বসবে, তখন একদম প্রান্তিক যে জনগণ, ইনফ্যাক্ট আমার ঘরের যে পোষ্য বিড়াল, সেও সরকারের তখনও সেও সরকারের দায়িত্ববোধের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু একটি রাজনৈতিক দলের কাজকর্ম কিন্তু খুব সুনির্দিষ্ট, এবং সে তার দলের ওয়েলফেয়ারের জন্য, টু সাম এক্সটেন্ট জনগণের ওয়েলফেয়ারের জন্য কাজ করে। এখন আমরা সংস্কার এবং অগ্রাধিকার এই দুটো বিষয়কে যদি মার্জ করি, প্রথম কথা হচ্ছে যে একটা কথা বারবার আসছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আমি আইনের ছাত্রী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্পূর্ণ একটি অনির্ভরযোগ্য এবং কি বলবো, এটার উপর আসলে কোনো নির্ভরতাই নাই। কারণ যে সরকার আসে সে সরকার যে কোনো সময় বদলাতে পারে, হ্যাঁ, বাতিল করে দেয় এই অ্যামেন্ডমেন্টকে। তো আমি সংস্কারের পথে যদি যাই, আমার এই বিপ্লব, এই প্রাণ, তাজা তাজা প্রাণ, তো এই সংস্কারটা তো আমার আসলে একটি ভিত্তিপূর্ণ একটি সংস্কার হতে হবে, যাতে এই সংস্কারের পথ ধরে আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারি। এখন সংস্কারের পথে গেলে আমার মনে হয় যে 2টি পয়েন্ট আমাদের একদম মোটা দাগে মনে রাখতে হবে। এক হচ্ছে ক্ষমতা পৃথকীকরণ এবং এই যে কেন্দ্রীকরণের যে ধারণাটা আছে, এটা বদলিয়ে দিতে হবে এবং সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখন এই দুটো বিষয় হচ্ছে কনস্টিটিউশনালিজমের মূল ভিত্তি। এখন আমাদের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন দেখা যায় যে কনস্টিটিউশন কাটাছেড়া করে, যখন যে সরকার আসছে, যে প্রধানমন্ত্রী আসছে, তার হাতে সমস্ত ক্ষমতা, সে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন সমস্ত কিছু তার হাতে নিয়ে নিচ্ছে এবং সব কিছু তার দখলে। একটি ফোন কলের মাধ্যমে একটি রাষ্ট্র চালানো যাচ্ছে। আসলে বাংলাদেশ কি মানে এত ঠুনকো বিষয়? তা তো নয়। এখন আমাদের দেশটা একটি রাষ্ট্র এবং একটি দেশ, জনগণের একটি দেশ। সে দেশটাকে বুঝতে হলে আমাদের জনগণের ক্ষমতা প্রথমত জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। না, আমি মূল সমস্যার দিকে যদি যাই, আমাদের অর্থনৈতিক যে স্বনির্ভরতা জনগণের, সেটি তো বিভিন্নভাবে কেড়ে নেওয়া হয়েছে। সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং আপনারা যদি অপরাধীদের দিকে তাকান, তাদের আসলে কোন জায়গায় তাদের হাত নেই। ক্রিমিনাল জায়গাগুলো থেকে শুরু করে ইকোনমিক জায়গা, সব জায়গায় তাদের এই জালটা মানে বিস্তার ঘটিয়েছে। সো এই যে অপরাধী, তাদেরকে আমি মনে করি খুব দ্রুত গ্রেফতার করা প্রয়োজন, কারণ তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমাদের সংস্কারের জন্য খুবই জরুরি। এবং এই তথ্যগুলোকে সামনে এনে এই তথ্যের উপর ভিত্তি করে কাজ করা এখন এই মুহূর্তে খুব প্রয়োজন। এটা সময়ের দাবি। অপরাধীরা কি ধরনের তথ্য দিবে যেটা আমাদের সংস্কারে জরুরি? আচ্ছা, একটা এক্সাম্পল দিই। আমরা অনেকে শুনতে পাচ্ছি আয়নাঘর।
আয়নাঘর কালচারের কথা আমাদের একটা মানে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু আমরা কয়জন জানি যে আসলে বাংলাদেশে অনেক প্রাইভেট বাসাবাড়িতে আয়নাঘরের অস্তিত্ব এক সময় ছিল, যেটি সরকার পতনের সাথে সাথে মুছে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো আমরা জানি না। ঠিক আছে, আমিও হয়তো সঠিক তথ্য দিতে পারবো না, এটা আমার শোনা কথা। কিন্তু যারা এর দোষর বা যারা এর সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করলে অবশ্যই এগুলো বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মানে ঘটনার সাথে সম্পৃক্ত যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করার কথা বলছেন, এবং দ্রুত করতে হবে যাতে এর আলামত মুছে না দেয়া যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক দল এবং সরকারকে পৃথকীকরণের জন্য প্রথমে আমাদের রাজনৈতিক সংস্কার প্রয়োজন। আমাদের দেশে যদি প্রথমে আমি একটা দিকে তাকাই যে আমাদের দেশে রাজনীতি অনেক মানুষ এই কারণে করে যে রাজনীতি করলে পকেট অনেক ভারী থাকে। আসলে পলিটিশিয়ানদের বাংলাদেশে পেশা কি, মানে তারা কি বেতনভুক্ত? তা তো নয়। ওই হিসাবে চলতে গেলে যে পলিটিশিয়ানদের আসলে কোনো পেশাই নেই, সো তাদেরকে জনগণের উপর নির্ভর করতে হয়। এবং একদিক থেকে বাংলাদেশের এই আইন এবং এই কালচারের জন্য তারা কিন্তু এই বিপথে যেতেও বাধ্য হয় এবং এই কালচারটি তৈরি হয়েছে। সো রাজনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে অন্য দেশের যে এক্সাম্পলগুলো সেট হয়েছে যে পলিটিশিয়ানদেরও বেতনভুক্ত করে তাদেরকে ওই বেতনের আওতায় নিয়ে আসা। এত পলিটিশিয়ানকে বেতনভুক্ত করা যাবে? সে বেতন কে দিবে? সে বেতন কে দিবে সেটার তো একটা সংস্কারের বিষয়। যেমন এক একটি দেশের না, সেটা কি আসলে সে রাজনৈতিক দল দিবে নাকি সরকার দিবে নাকি মানে কাদের তরফ থেকে তারা পায়? কারণ একটা রাজনৈতিক দলের লাখ লাখ নেতাকর্মী থাকেন, ঠিক আছে, তাই যে তাদের বেতনভুক্তি আসলে কেমন করে সম্ভব সেটা একটা তো বড় প্রশ্নই। আমি যদি আপনার কাছে তাহলে ছোট করে জানতে চাই যে আপনারা যে রাজনৈতিক সংস্কারের কথা বলছেন সেটা কি এমন যে যারা সরকারে থাকবে তারা রাজনীতির কোনো পদে থাকবে না, বা যারা মানে দলের কোনো পদে থাকবে না, যারা দলের পদে থাকবে তারা সরকারের কোনো পদে থাকবে না, এইভাবে কি দুটি বিষয়কে আলাদা করতে চান নাকি অন্য কিছু? দেখুন, পদায়নের বিষয়টি সম্পূর্ণ আমার কাছে মনে হয় আইওয়াশ বর্তমানে। আচ্ছা, যদি তারা পদে নাও থাকে কিন্তু তারপরেও তারা ইয়েতে থাকবে। হ্যাঁ, এই বিষয়টি ভাঙতে হবে। এই যে সিন্ডিকেটটি আমাদের ভাঙতে হবে ভিতর থেকে, এবং আমাদের অ্যাটেনশনটা মূল জায়গায় আনতে হবে যে আসলে বাস্তবিকভাবে মানে ক্ষমতাটা কিভাবে চলছে, কার নির্দেশে এই কাজগুলো হচ্ছে, সেই জায়গায় আমাদের একদম সরাসরি হস্তক্ষেপ করে সেই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য নিশ্চয়ই আমার অতিথিরা শুনেছেন, তারা বিজ্ঞ রাজনীতিবিদ। আমরা তাদের বক্তব্য শুনতে আসবো যে রাজনৈতিক সংস্কার বলতে ছাত্ররা, শিক্ষার্থীরা যা বুঝছে তাদের কাছে সেটা আছে কিনা, বিরতির পর সেটা জানতে ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনায় আছি নতুন বাংলাদেশ গড়তে করণীয় কি, এবং শেষ মুহূর্তে আছি। আমি একটু মাহমুদুর রহমান মান্নার কাছ থেকেই শুরুতে জানতে চাই। মাহমুদুর রহমান মান্না, অনেক বক্তব্য আপনার যে আসলে এত কিছু সরকার কেমন করে করবে, কিন্তু আপনাদের একটা পরামর্শ জায়গা আছে সবার সাথে আলোচনার মাধ্যমেই অগ্রাধিকার ঠিক করে তাদের সাথে আলোচনা করে সব কিছু শেষ করা। কিন্তু এই আলোচনার মধ্যেও এই যে ঐক্যমত কথাটা অনেক শক্ত, আসলে এটা হবে কেমন করে? মানে হবে না, এটা হবে না, রিয়েলিটি তাই। সেই ক্ষেত্রে কী হয়, গভর্নমেন্টের কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা এলএফও করতে পারে। মানে গভর্নমেন্ট এখন আমি সবার সাথে কথা বলেছি, নির্যাস এইটা এসছে, এর ভিত্তিতে করতে হবে। এলএফও যেরকম ইয়াহিয়া খান করলো না, এবং ওখানে অনেক কিছু আপত্তি করবার মতো বিষয় ছিল, কিন্তু মেনেছে। যেহেতু মেনেছে তার মানে হচ্ছে যে পরবর্তী যে সংসদ হবে তারা এই ইলেকশনটাকে এবং গঠিত সংসদকে মানবে। না হলে তখন যদি 2/3 মেজরিটিতে পাস হয় তাহলে এই গভর্নমেন্টই তো ফাঁসি কাটে উঠে যাবে। এই কারণে গভর্নমেন্ট মানে এইটা একটা খুবই বড় দায়িত্ব, শুধু না বড় ঝুঁকির ব্যাপার বটে। গভর্নমেন্টকে এইটা পলিটিক্যালি হ্যান্ডেল করে একটা জাতীয় ঐকমত্য তৈরি করেই যেতে হবে। তা যদি যেতে না পারে তাহলে এই দেশ আবার একটা বিপদে পড়বে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ঐক্যমত্য হবে না, এবং আমাদের পলিটিক্যাল পার্টিসগুলির যে অবস্থা তাতে সবাই যে যা কিছু, যে আপনি যে নির্যাসটা নিতে বললেন যে সেখান থেকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেখানে দেখা গেল যে বিএনপির যা সংস্কারের প্রস্তাব ছিল বা যা কিছু চেয়েছিল তার বেশিরভাগই সেখানে নাই। বিএনপিকে আসলে নিবে সেটা? ওই জন্য আমি বলছি হবে না, ওই জন্য এলএফও বলছি। তার মানে গভর্নমেন্টের হাতে একটা কিছু আছে ইনস্ট্রুমেন্ট যেটা অন্যরা মানতে বাধ্য হবে শেষ পর্যন্ত। মানে একটা কমান্ড না থাকলে কিন্তু কোনো নেগোসিয়েশনে সাকসেসফুল হয় না। আমরা 10টা লোকের সাথে বসছি, কিন্তু 10টা লোক তো একই কথা বলবে না। 10টা লোকের মত, আমি সংশ্লেষণ বলছি যে কমন করে সেটা নেব, ওইটাও হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চাইবে, আরেকজন সেকুলার কনস্টিটিউশন চাইবে। একজন বলবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করো, আরেকজন বলবে ফ্রেশ কনস্টিটিউশন হতে হবে। এটা কীভাবে মিলবে? ওই কারণে মাঝামাঝি জায়গায় সরকারের সঠিক সিদ্ধান্ত নেবার
ক্ষমতা থাকতে হবে, আমি মনে করি সেই স্যাগাসিটি এই গভর্নমেন্টের আছে। কিন্তু গভর্নমেন্ট এই পলিটিক্যাল ম্যানুভার করে সবাইকে একটা জায়গাতে অ্যাগ্রি করাতে পারবে কিনা সেটা কথা। এই যে পাকিস্তান ভেঙে গেল দেখেন, তখন তো পারে নাই। এইরকমই হয় ম্যাক্সিমাম এই সমস্ত ডায়লগ। বাংলাদেশে যত সংলাপ হয়েছে একটাও সাকসেসফুল হয়নি। তো এই কারণে এই জায়গাতে ওই এলএফওর কথা আমার মাথায় এরকম আসছে। আমি কারো কাছে শুনেছি যে ওই রকম একটা ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের কাছে লাগবে, তা না হলে এটা থেকে তারা উত্থাপন করতে পারবে না। আনিকা তাহসিনা, আপনাদের তরফ থেকে পরামর্শ কি আসলে এই সময়? আচ্ছা, প্রথমে আমি একটু প্রশ্ন স্কিপ করে গেছি, এটার উত্তর দিই। বেতনভুক্ত পলিটিশিয়ানদের কথাও যদি বলতে চাই, এটা আসলে রিসার্চের বিষয়, এটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে। তবে আমাদের যে সদিচ্ছা যে আমরা এই দুর্নীতির চেইনটা ভাঙবো, সেটি হচ্ছে মূল বিষয়। এখানে কোনো প্রতিষ্ঠানও এখন এভাবে যেভাবে চলছে, যে কোনো প্রতিষ্ঠান আসলে নজরদারির মাধ্যমে তাদেরকে দুর্নীতিমুক্ত রাখবে, সেটিও হতে পারে। আর আমাদের আমি একটা কথা বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে থাকব। যখন আওয়ামী দোসররা, ফ্যাসিস্টরা যখন আমাদেরকে শোষণ করেছে, তখন আমরা যেভাবে আওয়াজ তুলেছি, এখন এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিপদে পা বাড়ায়, আমাদের সেই সচেতনতা যেন সেইভাবেই আমরা গড়ে তুলতে পারি ব্যক্তি পর্যায় থেকে। এবং সরকারের ক্ষেত্রে আমি বলবো যে সরকার যাতে ক্ষমতাধর না হয়, সরকারের প্রতিষ্ঠান ক্ষমতাধর হবে কিন্তু ব্যক্তি ক্ষমতাধর হবে না। এবং জনগণের ক্ষমতা জনগণকে হস্তান্তর করতে হবে। শিক্ষা, চিকিৎসা এবং অর্থনীতি সমস্ত কিছু জনগণের সক্ষমতা এবং জনগণের সম্পদ জনগণকে হস্তান্তর করে তাদেরকেই ক্ষমতায়ন করতে হবে। তবে একটি সুন্দর বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা দেখতে পারবো। একদম। আব্দুল সালাম, আমি শুধু প্রশ্নটা রাখি, নিশ্চয়ই আপনি বলবেন। সেটা হচ্ছে, ওরা বলছে যে ক্ষমতা আসলে জনগণের কাছে থাকবে, একজন একক ব্যক্তির কাছে থাকবে না, এবং সেটাই তারা চায় তাদের বৈষম্য জায়গা থেকে। যখন একটা কার্যকর সংসদ পদ্ধতি থাকে, সংসদ থাকে, বিরোধী দল, সরকারি দল, অন্য দলগুলো, তখন এককভাবে কেউ ক্ষমতাধর হয়ে উঠতে পারে না। কারণ সেখানে যা কিছুই আমি পাশ করতে চাই না কেন, আমাকে ভোট লাগে নির্ধারিত মাত্রায়। সেটাও কিন্তু একটা কার্যকর পদ্ধতি, যেটা বছরের পর বছর হয়ে এসছে। কিন্তু সেটার দিকে ওরা এখন যেতে চাচ্ছে না। তাহলে কি অন্য কোনো উপায় আছে? বা সেটাই তো হইতে পারে আসলে, সেটা সহজ পদ্ধতি। না, এটা তো আমরাও চাই। হ্যাঁ, আজকে দেখেন, আজকে শেখ হাসিনা স্বৈরাচার হলো কেন? অর্থাৎ সব কিছুই সে বিচারে কি হবে সেটাও ঠিক করে দিবে, ব্যবসা কি হবে সেটাও ঠিক করে দিবে, পুলিশ কি হবে সেটাও ঠিক করে দিবে। একা ছিলেন সংসদে, একা ছিলেন। হ্যাঁ, মানে এই কারণে ওই ব্যবস্থাটাই যাতে না থাকে। অর্থাৎ আওয়ামী লীগ প্রধান, সরকার প্রধান, তিনি বিচার প্রধান, অর্থাৎ তিনিই সব। এই কারণে তো সব একাকার হয়ে গেল। অর্থাৎ সরকার আর দল একাকার হয়ে গেছে, প্রশাসন সরকার এক হয়ে গেছে। এটা বারবার এই কথাটা বলছি। সেই কারণে তো আজকে এই কারণেই বললাম যে এগুলোকে সংস্কার করা দরকার। আরেকটা যেটা মান্না ভাই বলছে, আমি একটু বলতে চাই, যেটা হলো যে এর জন্য আমি যেটা বলছি যে প্রবলেমগুলো বললো যে এক হওয়া যাবে না, করা যাবে, এই জন্যই প্রাথমিক সংস্কারটা বেশি হোয়াইট করা যাবে না। বেশি যদি আপনি ছড়ান তাহলে এটাকে আপনি গুটায় আনতে পারবেন না। এই জন্য আপনার প্রাইমারি যে কিছু কিছু বেসিক জিনিস ঠিক করতে হবে। অর্থাৎ পরবর্তী সরকারটা যাতে স্বেচ্ছাচার না হয়, তার জন্য জবাবদিহিতার ঠিকানা। 5 বছর পর পর তার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হইলে সে আর জোর করে নির্বাচিত হওয়ার সুযোগ নাই। কারণ আগের কেয়ারটেকার গভর্নমেন্টগুলো নির্বাচনও অনেকটা নিরপেক্ষ হয়েছে। কাজে এই কারণে ওই ব্যবস্থাটা যদি আমরা আনতে পারি, নির্বাচনটাকে যদি ফেয়ার আমি করতে পারি, আর 5 বছর অন্তর অন্তর যদি করতে পারি, এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, অর্থাৎ তাহলেই জনগণের মালিকানা আসলো, তাহলেই জনগণ মালিক হলো, যেটা জনগণের মালিকানা চলে গেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে। উনি যেটা যা চাইতো তাই হইতো, তাই না? তাই কাজে সেটা যদি করতে পারি সেটা হয়ে যাবে। পাশাপাশি শুধু এইখানে যেটা আমি বলবো যে শুধু এখানে রাজনীতিবিদদের কথা চিন্তা করলে হবে না, বা রাজনীতিবিদদের দোষ দিলে হবে না। এখানে আপনি চিন্তা করে দেখেন যে ভারতের নির্বাচন কমিশন এত পাওয়ারফুল হয় কেন, বা ভারতের আমলারা এত ওই সময় কাজ করতে পারে কেন, তাহলে বাংলাদেশে কেন হয় না? অর্থাৎ এইখানে তো বাংলাদেশটা যদি আমরা দেখি, স্বাধীনতার পর থেকে আমলারাই তো বেশিরভাগ সময় দেশ চালাইছে। তাই সেইখানে যে ত্রুটিগুলো আছে, সেইখানে যে অসুবিধাগুলো আছে, সেগুলোকে দূর করতে হবে। আর আজকে এই যে ছাত্ররা আজকে স্বপ্ন দেখলো, আমরাও স্বাধীনতার সময় যখন হস্ত তুলে নিয়ে একই স্বপ্ন দেখছি, যেটা আমি এর আগেও আপনার কাছে বলছি। কাজে বাস্তবতাটা হলো যে আজকে এই ছাত্রদের মধ্যে এই যে কীভাবে একটা ঢুকায় দেওয়া হচ্ছে যে ছাত্র রাজনীতি করা যাবে না,
ছাত্রদেরকে রাজনীতিতে দূর থাকতে হবে। রাজনীতি থেকেই যদি দূরে থাকলো তাহলে তার দেশপ্রেম আসবে কীভাবে, দেশের মানুষের কথা ভাববে কীভাবে? এর জন্য আজকে যে আমলাটা যেটা সৃষ্টি হয়, আমলা তো ওদের থেকেই সৃষ্টি হয়। অর্থাৎ ছাত্রদের মধ্যে কি সবাই এখন কেউ শিক্ষক হইতে চায় না, সবাই আমলা হইতে চায়। এই যে কি কারণে চায়, অর্থাৎ মেন্টালিটি, এই যে একটা মেন্টাল যে একটা এটাকেই চেঞ্জ করতে হবে। যে পর্যন্ত রাজনীতির উপরে জোর দিতে হবে, রাজনীতিটাকে যে পর্যন্ত আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারবেন সেই পর্যন্ত কিন্তু এই প্রবলেমগুলো থাকবে। আর দেশপ্রেমটা যে পর্যন্ত না আসা যাবে, আমার এইখানকার একটা সচিব বা আমার এইখানকার একটা পুলিশের প্রধান আর আজকে অন্য দেশের একটা পুলিশের প্রধানের তার জীবন, তার সব কিছু মিলিয়ে দেখেন কমপ্লিটলি ডিফারেন্স। এখানে কোনো জব দিতে নাই। আজকে বেনজির কি হলো, সে পুলিশ প্রধান থাকাকালীন সে একটা প্রাইভেট একটা ক্লাবের সে প্রেসিডেন্ট হলো। হাউ কাম, কীভাবে হয়? এবং সেটা সে নিজের মন মতো বানায় নিল। আরও ওই সিনেমা হলের সে কেয়ারটেকার হয়ে গেল। অর্থাৎ এগুলো সরকার যেহেতু তার আগেই বারবার বলছি যে এই আওয়ামী লীগ রাজনীতিটাকে শেষ করে দিছে শুধুমাত্র তার দলীয় কর্তৃত্বের জন্য, তার ব্যক্তি কর্তৃত্বের জন্য। আপনি ওইটাকে বন্ধ করেন, আবার মেধাবী ছাত্রছাত্রী যারা আছে আজকে তারা ওইটা বললে হবে না যে আমি রাজনীতি চাই না। আরে যদি ছাত্রছাত্রীরা রাজনীতি না হইতো তাহলে আমরা এই যে বললাম না যে এইবার শেখ হাসিনারা বলতে পারছে কেন, আমি তো বলছি ধমক দেয় কেন? কারণ এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই তো সেই সময় স্বাধীনতার পতাকা তুলছে, ওটা তো আওয়ামী লীগ তুলে নাই, তাই না? আওয়ামী লীগ শেখ মুজিবের গাড়িতে জোর করে তার পতাকা তুলে দেওয়া হয়েছে। তো কাজে সেই ছাত্রছাত্রীদেরকে যদি আপনি অবজ্ঞা করেন, বলেন তারা কিছুই বুঝে না, তাহলে ওই যা হয় তাই হবে। তো সেই কারণে আজকে সেই ছাত্রছাত্রীদের মধ্যে সেই চর্চাটা আনতে হবে। সেটা সংস্কারের মাধ্যমে সেটা কেন অন্তর্বর্তীকালীন সরকারের সেটা কেন বিধিবিধান করতে হবে? সেটা তো রাজনৈতিক দলগুলোই চিন্তা করবে যে আমরা এগুলো হতে দিব না। আমি বলি শোন, বিধিবিধান অবশ্যই দরকার আছে, আবার বিধিবিধান ছাড়াও কিন্তু চলে। আজকে তো বিধি তো ছিল যে কেউ কিছু করতে পারবে না, কিন্তু হয়নি। কাজে হওয়ার জন্য তো আপনাদের দরকার, আপনাদের সেটা দরকার। এটা দরকার বলেই তো বলতেছি যে আপনি এমন কিছু এত বলে করে দেন না যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ইলেকশন হবে। দেখেন অর্ধেক প্রবলেম কমে যাবে, অর্থাৎ আবার নেক্সট আমি ক্ষমতায় আসবো এটা গ্যারান্টেড হবে না, তাই না? তারপর আরও কিছু যেটা বলছে যে আমাদের পলিটিশিয়ানদের কীভাবে এটাতে একটা জিনিস দূর করেন না, আইনেই তো আছে। আপনি এমপি যারা হবে, সংসদ যারা, তাদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত করেন না, তাদের হাতে টাকা দিয়েন না। এগুলো যখন আপনি দিবেন, যখনই টাকার গন্ধ চলে, কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করছি, যে মান্না ভাই এখানে আছে, স্বাধীনতার পরে ওই সময় আমরা যা চাইতাম তাই হতো। যদি বলতাম এটা আমার, তাই না, আমি শেষ করে দিই, তখন কিন্তু আমার মোরাল বাইন্ডিংসটা আমাকে নিশ্চয়ই এখন ছাত্ররা দেশের জায়গায় আছে, তারা নতুন দেশ গড়তে চায়, তারাও মোরাল বাইন্ডিংসের জায়গায় আছে, তারা নিশ্চয়ই এমন কিছু করবে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।